জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, আজও চলছে ভাঙার কাজ। জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও কার্যালয় তছনছ। পরবর্তী শাসকের জন্য সতর্কবার্তা বলছেন ছাত্র জনতা। একদিকে লিখে রাখবো হচ্ছে স্বৈরাচার সাবধান, অপরদিকে লিখে রাখবো ধানমন্ডি 32। শেখ হাসিনা জুলুম করছে, আজকে তার বাবার বাড়িটাও সে হারাইলো, দেশ থেকেও বিতাড়িত হইল। সবারই সোচ্চার থাকা উচিত যে আসলে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে এইভাবেই শাস্তি পেতে হবে। ইয়াং জেনারেশনের উচিত দেশকে গড়ার জন্য আবার নেমে পড়া। উস্কানির কারণে দেশে বিশৃঙ্খলার দায় নিতে হবে ফ্যাসিবাদের দোসরদের, বললেন জামাত আমির। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেল নিতে আসছে বলে এখন তেল নাই, পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আজকে। সরবরাহ সংকটে বৃত্তে আটকা ভোজ্য তেলের বাজার, ফের ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম। বুকিং রেট কমায় চাহিদার 2.5 গুণের বেশি ছোলা আমদানি, দাম নিয়ন্ত্রণে থাকার আশা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিকেলে তোলা হতে পারে আদালতে। ছুটির দিনে বইমেলায় এবার নেই সিসিমপুরের আয়োজন। শিশু প্রহরে কচি কাচাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্টলে স্টলে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। জনরোষে বিলীনের পথে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। তৃতীয় দিনের মতো চলছে ভাঙার কাজ। সকালে বাড়িটির সামনে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। আশেপাশে পড়ে থাকা ব্যবহারযোগ্য সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে তাদের। ভাঙা ভবন দেখতে ভিড় করেন উৎসুক জনতাও। তারা বলেন, মুজিব কন্যার কর্মকাণ্ডের কারণেই ঐতিহাসিক ভবনটির এমন পরিণতি, যে শিক্ষা ঠেকাবে নতুন স্বৈরাচারের উত্থান। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের একাংশ। এক্সকাভেটরের পরিবর্তে একের পর এক হাতুড়ির আঘাত। তৃতীয় দিন ভোর থেকেই ধানমন্ডি 32-এ শুরু হয় ভাঙার কাজ। কংক্রিট আর আসবাব পোড়া ছাই উড়িয়ে খোঁজ চলে লোহা লক্করের। এটা নিয়ে আমি যত্ন করে রাখবো এবং আমার ছোট্ট ছেলে বয়স 4 বছর, তাই সে বড় হলে আমি দেখাবো। এটা দেশ ছেড়ে পালাইছে, এই কারণে এটা ভাঙচুর করা হইতেছে। জনগণের মাল যে যে ব্যাপারে নিতেছে, আমরাও আজকে অংশগ্রহণ করলাম। আমরা অত্যাচার মানুষের পড়তে আমরা জনগণ দেখে আমরা ভাঙতেছি। সাধারণ মানুষ বলছেন, 71-এর স্মৃতি বিজড়িত এই বাসভবন বিলীন হতে চলার দায় মুজিব কন্যা শেখ হাসিনারই। শেখ হাসিনা যে মানুষকে 17 বছর কষ্ট দিছে, নির্যাতন করছে, জুলুম নির্যাতন করছে, হাসিনারও বিচার চাই আমরা। অনেক বেশি করার কারণেই আজকে তার বাবার বাড়িটাও সে হারাইলো। ফিরবে গণতন্ত্র, ক্ষমতায় আসবে জনগণের ভোটে নির্বাচিত নতুন রাজনৈতিক দল, এমন প্রত্যাশায় 32 নম্বরে আসা উৎসুক জনতা বলছেন, এই পরিণতি শিক্ষা দেবে রাজনীতিবিদদের, ঢাল হয়ে ঠেকাবে নতুন কোন স্বৈরাচারের উত্থান। ইয়াং জেনারেশন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তবে তাদের উচিত ক্ষোভ যেরকম ধ্বংস করে, আবার এই ইয়াং জেনারেশনের উচিত দেশকে গড়ার জন্যে আবার নেমে পড়া। যেমন কর্ম তেমন ফল। আগামীতে যারা ক্ষমতা আসবে তারা এগুলা যাতে স্মরণ রাখে, যাতে পরবর্তীতে এই ধরনের কিছু যাতে না হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান ছাত্র জনতার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধানমন্ডি 32-এ এখন কিন্তু যে শেখ মুজিব স্মৃতি জাদুঘর ভাঙার কার্যক্রম, সেই ভাঙার কার্যক্রম এখনও চলছে। আমরা দেখেছি আজকে সকাল
রাতের বেলা কিছুটা লোক কমে গেলেও সকাল হতে না হতে মানুষের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে এখানে নিম্ন আয়ের যারা মানুষ আছেন তারা এখানে এসে উপস্থিত হন এবং এখান থেকে বিক্রয়যোগ্য যে ধরনের সামগ্রী এখানে রয়েছে, যেমন জানালার রড, লোহা থেকে শুরু করে যে ধরনের সামগ্রী বিক্রয়যোগ্য রয়েছে সেগুলো নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এখন পর্যন্ত কিন্তু তারা এই কাজটি করছেন। পাশাপাশি আমরা উৎসুক জনতার ভিড় কিন্তু আজকে লক্ষ্য করেছি। আমরা স্বাভাবিক সময়ে বা অন্যান্য সময়গুলোতে যেটা হয়েছে, ধানমন্ডি 32 নম্বরে যে সড়কটি ছিল সেই সড়কটি মূলত বন্ধ ছিল। আজকে আমরা দেখেছি যে আজকে কিন্তু ধানমন্ডি 32 নম্বর সড়কটি দিয়ে আসলে যান চলাচল করছে এবং এখান দিয়ে রিক্সা, ভ্যান খুব অনায়াসে যাতায়াত করতে পারছে। এখন আমরা মূলত যে ভবনটিকে দেখতে পাচ্ছি, এই ভবনটি মূলত শেখ মুজিবের বাসভবনের যে বর্ধিতাংশ, এটি মূলত ছিল একটি জাদুঘর করা হয়েছিল পরবর্তী সময়ে। এই জাদুঘরটি এটিও কিন্তু পরবর্তী সময়ে বা গত দুদিনে এটিও এক্সকেভেটরের মাধ্যমে ভেঙে ফেলা হয়। আজকে আমরা দেখেছি উৎসুক জনতা এটির মধ্যে তাদের যে ভেঙে ফেলার কার্যক্রম, সেই ভেঙে ফেলার কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছে। পাশাপাশি পার্শ্ববর্তী আরেকটি ভবন রয়েছে যেটি ছিল বর্ধিতা স্মৃতি জাদুঘরেরই একটি বর্ধিতাংশ এবং সেখানে মূলত বেসমেন্ট থেকে শুরু করে প্রথম তলা ইতোমধ্যেই কাজ প্রায় শেষ হয়েছিল এবং সে জায়গায় আমরা দেখেছি উৎসুক জনতার কিন্তু ভিড় ছিল এবং তারা এখন পর্যন্ত, আমি যদি সবশেষ খবরটি বলতে চাই, সেটা হচ্ছে এখন এই যে ধানমন্ডি 32 শেখ মুজিব স্মৃতি জাদুঘরকে কেন্দ্র করে উৎসুক মানুষের ভিড় রয়েছে। পাশাপাশি নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা এখান থেকে লোহা লক্কর সহ বিক্রয়যোগ্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করছেন। এই ছিল রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কের শেখ মুজিবের বাসভবন থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি 32 নম্বরে। এদিকে জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হচ্ছে কর্মসূচি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বাড়িসহ বিভিন্ন স্থানে সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত হলো একসময়ের ক্ষমতাধর সিটি মেয়রের বাড়িটি। বৃহস্পতিবার রাতে বুলডোজার দিয়ে রাজশাহী নগরী উপশহরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। আরেক উপজেলা বাঘার আরানি পৌরসভার চকসিঙ্গা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতেও চালানো হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। এর আগে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করেন ছাত্র জনতা। লিটন সাহেবের বাড়ি ভাঙছে, আমরা দাঁড়া দেখছি। ভবিষ্যতে এই বাড়ি এটা থাকবে কিনা এটা বলা যাচ্ছে না, কারণ এখানে এই বাড়িটার উপরে খুব বিশেষ টার্গেট পড়ে গেছে। এদিকে ভেঙে ফেলার তালিকা থেকে বাদ পড়েনি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাও। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ, বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে তার বাড়িটিও গুড়িয়ে দেয় জনগণ। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানও গুড়িয়ে দেওয়া হয়। মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মুরাল ভেঙে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়কে ফেলে রাখেন ছাত্র জনতা। পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতিও ভাঙচুর করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী এক্সকাভেটর দিয়ে ভোররাত পর্যন্ত ভাঙা হয় দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস ও সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়িতে। কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না বলে সাফ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির সামনে আছেন সহকর্মী নূর মোহাম্মদ এবং নারায়ণগঞ্জের চাষারায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়ির সামনে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি নূর মোহাম্মদের কাছে।
ফেসিবাদের কোনো চিহ্ন এই দেশে রাখা হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন ঘোষণার পরেই প্রথমেই ঢাকার ৩২ নম্বর বাড়িতে যে উচ্ছেদ এবং ভাঙচুর অভিযান চালানো হয়, এর পরপরই সারা দেশের মতো কিশোরগঞ্জেও যে বিশেষ করে এখানকার যে জেলা আওয়ামী লীগ অফিস এবং রাষ্ট্রপতির বাসভবন সহ সাবেক রাষ্ট্রপতি বাসভবন সহ বিভিন্ন স্থাপনা এবং মুরালে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। আমরা এই মুহূর্তে আছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বাসভবন আছে কি শহরের খড়মপট্টি এলাকায়। এখানে গত রাত ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা এই ভবনটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে তারা এই ভবনের যে বিভিন্ন কক্ষ তছনছ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং এতে আগুন ধরিয়ে দেয় এবং তারা দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটি বলছেন যে স্বৈরাচারী সরকার যে আওয়ামী লীগ সরকার এবং তাদের যে দূষর ছিলেন যারা মন্ত্রী এমপি এবং বিশেষ সুবিধা ভোগ করেছেন এবং তাদের যে নেতৃত্বে ছাত্র জনতার উপর হামলা হয়েছে, এই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্দেশেই তারা এই স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে এবং স্থাপনাগুলো তারা ঘুরিয়ে দিবে এমনটি ঘোষণা দিয়েছেন। আমরা এখানে এসে দেখেছি যে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার যে ভবনটি আছে এখানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের পরে উৎসুক জনতা সকাল থেকে এখানে ভিড় করছেন এবং তারা এখানে দেখছেন, বাড়িটি ঘুরে ফিরে দেখছেন। যদি গত ৫ আগস্ট যে সরকারের পতনের পর থেকে এই বাড়িতে কেউ থাকতেন না, এই অবস্থায় খালি বাড়িটিতেই হামলা এবং আক্রমণের ঘটনা ঘটে এবং একইভাবে আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা হয়। তো কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন থেকে আমার কাছে এই ছিল শেষ। আমরা এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সৈকত, তার কাছে চলে যাচ্ছি সরাসরি। সেই বাইতুল আমান ভবনটির সামনে, যে ভবনটি গতকাল সন্ধ্যার পর থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে কালকে সেই চাষারা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশ মুখে যে সেই দোতলা বাড়িটি বাইতুল আমান নামে বাড়িটি দেখা যাচ্ছে যে প্রায় সামনের অর্ধেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে যদি আমি একটু জানাতে চাই, গতকাল সন্ধ্যা 7টা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং ছাত্র জনতা সম্মিলিতভাবে এই বাড়িটির সামনে এসে অবস্থান নেন এবং কিছুক্ষণের মধ্যেই এক্সকেভেটর দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু হয় এবং রাত পর্যন্ত সেই ভবনটির সামনের অর্ধেক অংশ প্রায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে শত শত মানুষ রাতে সেই ভবনটির সেই ভাঙার দৃশ্য দেখেছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখনো থেমে থেমে সে ভাঙার কাজ চলছে। ভবনটি প্রায় অর্ধেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। যদি একটি এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা আমাদেরকে যেটা বলছেন যে 1939 সালে নারায়ণগঞ্জের তৎকালীন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের শামীম ওসমানের দাদা এই বাড়িটি বাইতুল আমান নামে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন এবং এই বাড়ি থেকেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে বলে তারা বলছেন যে এরপর থেকে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে এই বাড়িটি আস্তানা হিসেবে পরিচিতি লাভ করে এবং এই এখান থেকে সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসরদের দ্বারা মানুষ যে নির্যাতনের শিকার হয়েছে দীর্ঘ সময়, সেই ক্ষোভ থেকে এই বাড়িটি আসলে ভেঙে ফেলা হয়েছে বলে ছাত্র জনতা এবং বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে বলছেন যে এখন পর্যন্ত তারা যেটা বলছেন যে নারায়ণগঞ্জের কোথাও সেই দোসরদের কোনো চিহ্ন কোনো প্রতীক তারা রাখা হবে না বলে তারা ঘোষণা দিয়েছেন এবং সেই মতোই তারা কাজ করছেন। এর আগে গতকাল দুপুরে সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয় এবং জেলা আদালতের সামনে যে প্রতিকৃতি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ছিল নারায়ণগঞ্জের চাষারায় বাইতুল আমান ভবনের গুড়িয়ে দেওয়ার সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে, তার আগে ছিলাম কিশোরগঞ্জে। পালিয়ে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতুল ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান।
দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় উস্কানিদাতাদেরই নিতে হবে বলে জানান তিনি। 2 দশকেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে 24-এর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার করেন দলটির আমির। শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে 54 বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। চেষ্টা হয়েছে দলটিকে নিশ্চিহ্ন করার। স্বেচ্ছায় গ্রহণ করেছে, সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চান। কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, 2004 সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ছাত্র রাজনীতি আতঙ্কে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। সকালে পল্টনে সংগঠনটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ছাত্র শিবির সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের পর 71 এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল। এ সময় শিবির সদস্যদের বিরুদ্ধে থাকা সব মামলাকে ফ্যাসিবাদী মামলা উল্লেখ করে সাবেক ও বর্তমান সদস্যদের মুক্তির দাবি তোলেন নেতারা। সেই সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম, খুন এবং হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। 5ই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি, মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। প্রাদেশিক শাসন এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রস্তাবনা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। অন্যদিকে বিচারক নিয়োগে পৃথক কমিশন গঠন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে আলাদা বোর্ডসহ বিচার বিভাগের সংস্কারে সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এ নিয়ে বিশেষজ্ঞ মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আন্তঃক্যাডার বৈষম্য কমাতে নানা উদ্যোগের প্রস্তাবনাকে স্বাগত জানালেও প্রাদেশিক শাসনের প্রস্তাবে আপত্তি অনেকের। অন্যদিকে ঢাকার বাইরে হাইকোর্ট স্থাপন নিয়ে দ্বিধা বিভক্ত আইনজীবীরা। হাসান ওয়ালির প্রতিবেদন। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর জোরে সোরে আলোচিত হতে থাকে বিভিন্ন খাতের আমূল সংস্কারের। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধারাবাহিকভাবে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বুধবার সংস্কার প্রস্তাবনা জমা দেয় জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। মুহিত চৌধুরীর নেতৃত্বে গঠিত জনপ্রশাসন কমিশন প্রশাসনে আমূল সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে একটির বদলে 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং উপসচিব পর্যায়ে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনিক সার্ভিসের জন্য বরাদ্দ 75% কোটা কমিয়ে 50% করার প্রস্তাবনা দিয়েছে কমিশন। প্রাদেশিক সরকার ব্যবস্থা, ক্যাপিটাল সিটি সরকার, মন্ত্রণালয়ের কলেবর কমিয়ে আনা, সরকারি সেবার প্রাপ্যতা নিয়ে গণশুনানির আয়োজন সহ একগুচ্ছ নতুন সুপারিশ করা হয়েছে।
এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষজ্ঞদের। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আয়তনে ছোট বাংলাদেশে প্রাদেশিক ব্যবস্থা চালু করলে আঞ্চলিকতার বিষবাষ্প বাড়তে পারে। তবে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে অন্যান্য প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন তিনি। কি প্রদেশ করলেন, কিন্তু এই প্রদেশ করার পরে মানুষের মধ্যে নোয়াখালী ইজম, চট্টগ্রাম ইজম বা এই আঞ্চলিকতার যে বিষ বাষ্পগুলো, এগুলোকে আরও শক্তিশালী করলো, তখন এটা আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। অন্যদিকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারক নিয়োগে আলাদা কমিশন গঠন, দেশের সব প্রশাসনিক বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা, জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার মতো সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের মতো সুপারিশে একমত বেশিরভাগ আইনজীবী। নিরপেক্ষ পার্টি সমর্থিত কোনো অ্যাডভোকেট না হয়ে যারা না হয়, তবে এটা দীর্ঘস্থায়ী একটা সম্ভব। এটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস যদি হতক্ষণ যারা অ্যাটর্নি জেনারেলের অফিস, নিম্ন আদালতে যারা পিপিজিপি হিসেবে কাজ করেন, তারা অনেক বেশি স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে কাজ করতে পারতেন। তবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, বিচারক নিয়োগ কমিশন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে আলাদা বোর্ড করা নিয়ে একমত নন এই দুই আইনজীবী। কি করে রাষ্ট্রপতির ক্ষমতাটা এক্সারসাইজ করা হবে, যেহেতু কোনো গাইডলাইন নাই, সেই জন্য যখন যার যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করা হয়েছে। এই ইনফ্লুয়েন্স হওয়ার কারণে তো আইন চেঞ্জ হতে পারে না, সুতরাং ওই রাষ্ট্রপতির যিনি হবেন তার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। বিভাগীয় পর্যায়ে গিয়ে মানুষের দোরগোড়ায় বিচারকে নিয়ে হাজির করা উচিত, ভোগান্তি কমানো উচিত এবং কাছে থেকেই সিটিজেন যেন তার সার্ভিস পায়, এই ব্যবস্থাপনাটা করা উচিত। বিভাগীয় পর্যায়ে যখন হবে তখন জজেরা তখন ইনফ্লুয়েন্সড হবে, বিচারপতিরা আরও বিতর্কিত হবে। সংস্কার বাস্তবায়নে শুধু রাজনৈতিক দল নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। এই প্রতিষ্ঠানগুলো যেন দলীয় প্রভাব রাখতে পারেন, সেইটা হলো রিফর্মের মূল উদ্দেশ্য। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠাবে সরকার। আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। এটা সৌজন্যমূলক ভাবে বলছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগে ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর বাজার। একে দাম বৃদ্ধির পূর্বাভাস হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম, আর দাম বাড়ার পর এখনও কমেনি চালের বাজার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। তেলের মেসেজটাই পুরো খারাপ, তেলের খুবই সংকট বাজারে। এটা তো খুবই খারাপ জিনিস যে বাজারে তেল নাই রমজানের আগে। ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর কারওয়ান বাজার। একে দাম বৃদ্ধির সিগন্যাল হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। আর তাই রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান ব্যবসায়ী ও ভোক্তারা। আজকে প্রায় মাসখানেক তো হয়ে যাচ্ছে, প্রায় 15-20 দিন তো হয়ে যাচ্ছে। আজকে কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আজকে। সোয়াবিন কোনো পাচ্ছি না, সোয়াবিন কিছু তেল আছে, আগে চিল মারা, একদম বাজারে নাই। এখন আবার বলে রেট আরো বাড়াবে, বাড়ানোর পরে পাবো। এটা এখন গভর্নমেন্টের আগ্রহ যেভাবে তেলের বাজারটা নিয়ন্ত্রণ করা। বাজার মনিটরিং যদি না হয় এখন থেকে, তাহলে সামনে রোজার সময় যে ব্যবসায়ীরা কিভাবে আমাদেরকে উপর জুলুম করবে এই তেল বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে, তা এখন থেকে আজ করা যাচ্ছে। এদিকে মুদিখানায় রমজান কেন্দ্রিক পণ্যের চাহিদা বাড়লেও স্বাভাবিক রয়েছে ডাল চিনির সরবরাহ। যদিও মশলার বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 থেকে 600 টাকা বেড়ে এলাচের দাম ঠেকেছে 4800 টাকায়। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পর আর কমেনি বলে জানান বিক্রেতারা। চালের বাজার এখন বর্তমান স্থিতিশীলে আছে, যেটা বাড়ছে ওইটাতেই আছে, কমও নাই বাড়াও নাই। এলাচি ছিল 4200 টাকা, এলাচি এখন 4800 চলে। পটল সহ গ্রীষ্মকালীন আগাম সবজির দাম চড়া থাকলেও স্বস্তি মিলছে বেশিরভাগ সবজিতে। পেঁয়াজের দাম কমলেও হঠাৎ সরবরাহ সংকটে সপ্তাহ ব্যবধানে আলুর দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে খুচরায় বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। ভেন্ডি 100 টাকা কেজি, পটল 250 টাকা কেজি, সিম হইলো আপনার 20 টাকা কেজি, মূলো হইলো 10 থেকে 15 টাকা কেজি, পেঁপে হইলো আপনার 30 থেকে 35 টাকা কেজি। সবকিছুই সবজির বাজারে সবকিছুই কম দাম আছে এখন, জানি না এটা কতদিন থাকবে। ভালো মানের যে পেঁয়াজ গোলাপ 40-42-44 টাকা সর্বোচ্চ সহনশীল। ভালো মানের পেঁয়াজটা দেখা যাচ্ছে 200 থেকে 220 টাকার মধ্যে পালা। খুচরা এক সপ্তাহে গেছে 70 থেকে 80 টাকা পালা, আজকে 90 টাকা পালা। অজানা কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। 80 থেকে 90 টাকা ছিল, কিন্তু এই সপ্তাহ 10 টাকা দিতে পারছে। কি কারণে বাড়ছে আমরা কইতে পারি না।
কিনতে তো হয়, এখন ওরা বাড়ালে তো ভাই আমরা কিনে নিতেই হয়। কেন দাম বাড়ে কমে সেই যুক্তিগতটা যেন থাকে। বাজারে বেশ কিছুদিন ধরে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সুহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে তাদের আদালতে তোলা হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনকে ও রাতে আটক করা হয় সাবাকে। ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এর আগে বুধবার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরোধিতা করে পোস্ট করেন শাওন। এরপর তার জামালপুরের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে হোয়াটসঅ্যাপে আলো আসবে গ্রুপ খুলে আন্দোলনের বিপক্ষে সক্রিয় থাকার অভিযোগ উঠেছিল সাবার বিরুদ্ধে। এই মুহূর্তে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সুহানা সুবাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তারা ডিবি হেফাজতে আছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। এবং আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, ডিবি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে মামলা দেওয়া হবে কিনা এই ব্যাপারটা তাদেরকে মামলা দেওয়া হবে কিনা এই ব্যাপারটা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। তাদেরকে কী মামলা দেওয়া হবে বা এখন তাদেরকে কি কোর্টে চালানো করা হবে কিনা এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন, আমরা সম্প্রতি দেখা গেছে যে তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার ব্যক্তিগত ফেসবুক পেজে জুলাই আন্দোলন এবং নানা বিষয়ে বিপরীতমুখী অবস্থানে তাকে আমরা দেখতে পেয়েছি এবং নানা রকম উস্কানিমূলক পোস্ট কিন্তু তিনি করেছেন। এবং আরেকজন অভিনেত্রী সুহানা সাবা, তিনি আসলে যখন আন্দোলনের সময় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অভিনেত্রীদের এক অংশের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নামক একটি গ্রুপে তিনি সদস্য ছিলেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি আন্দোলনের বিপক্ষে কাজ করে যাচ্ছিল তখন। তো এই সব কিছুর ভিত্তিতে তাদের দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। শৃঙ্খলা আনতে গোলাপি বাস, ই টিকিটিং ও কাউন্টার পদ্ধতি চালু হলেও আগের চিত্রই দেখা যাচ্ছে রাজধানীর সড়কে। যত্রতত্র বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, মানা হচ্ছে না কাউন্টার থেকে টিকিট কেনার বাধ্যবাধকতাও। সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, নতুন পদ্ধতির সঙ্গে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। গাজীপুর থেকে যেসব বাস উত্তরার আব্দুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে, সেগুলোতে করা হয়েছে গোলাপি রং। এসব বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও বাধ্যবাধকতা আছে, টিকিটও কাটতে হবে নির্দিষ্ট কাউন্টার থেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার এমন পদ্ধতি উদ্বোধন করা হলেও শুক্রবারই ভিন্ন চিত্র দেখা গেল এই রুটে। যত্রতত্র গোলাপি বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দেয়া হচ্ছে না টিকিটও। যাত্রীদের অভিযোগ নেই পর্যাপ্ত কাউন্টার, বাস থামিয়ে ডেকে ডেকে তোলা হচ্ছে গাড়িতে। আগে তো আমি 50 টাকায় যাইতাম, 50 টাকায় আসতাম, এখন তো এই যে 60 টাকা নিল। আগে তো টিকিটে কত ভাড়া দিত নামিয়ে দিত ধাক্কায় ধুক্কায়, আর এখন কাউন্টারে আসলে টিকিট নিয়ে গাড়িতে উঠবো, টিকিট চেক দিব, গাড়ি থেকে নামিয়ে দেব। বাই রোটেশনে একদম যেই রোডের গন্তব্য, এই গন্তব্য শেষ পর্যন্ত কাউন্টার আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে গোলাপি বাসের সংখ্যাও দেখা গেছে কম। আব্দুল্লাপুরে 2 ঘন্টার অপেক্ষায় বাস থামে একটি, ভাড়াও নেওয়া হয় বাড়তি। মিরপুর বাড্ডা রুটেও চলেনি কোনো গোলাপি বাস। স্টুডেন্ট ভাড়া দিয়েছে আমাকে 25 টাকা, এটাই আমার স্টুডেন্ট ভাড়া দিয়েছে, আজকে আমি প্রথম পেলাম। সিটি কলেজে ভাড়া হলো গিয়া 50 টাকা ভাড়া ভিআইপিতে, এখন বর্তমানে সেই ভাড়া করছে 60 টাকা। আমি আব্দুল্লাপুরের যাত্রী, ব্রিজের উপরে 1 ঘন্টার উপরে দাঁড়ানো ছিলাম, ওখানে একটা গাড়িও ব্রেক করে না।
সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ SM আহমেদ খোকন বলছেন, নতুন পদ্ধতিতে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। তবে চালক ও তার সহকারীর মধ্যে কেউ অনিয়ম করলে পর্যায়ক্রমে অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। আমরা কিন্তু অলরেডি সকাল থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামছি, তারা যাতে যত্রতত্র গাড়ি থামাতে না পারে সে ব্যবস্থা আমরা করতেছি। যে পরিবহনগুলো এখনও কাউন্টার সিস্টেম চালু করে নাই এবং ওই রোডে হয়তো অন্য গাড়িগুলো কাউন্টার সিস্টেম চালু আছে, তাদের জন্য এটা একটা সমস্যা হয়ে যায়। নতুন পদ্ধতিতে যাত্রীদের সচেতনতা ও চালক হেলপারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির ব্যবস্থা নেওয়া হলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মত নগরবাসীর। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে বইমেলার এবারে নেই সিসিমপুরের আয়োজন। মেলার প্রথম শিশু প্রহরে তাই শিশুদের ভিড় ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। অভিভাবকদের সঙ্গে স্টলও ঘুরে দেখেছে কেউ কেউ। রঙিন স্বপ্নের হাতছানি, কল্পনার জগতে ছোট্ট পায়ের তোর। শুরু হলো অমর 21শে বইমেলার প্রথম শিশু প্রহর। শিশুদের ছোটাছুটি আর দুরন্তপনায় মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে বইমেলার শিশু চত্বর। ছন্দে, সুরে, ছড়া আর গানে বাবা মায়ের হাত ধরে ছোট পাঠকেরাও যেন ছুটে এসেছে রূপকথা, বিজ্ঞান আর অভিযানের জগতে। বইমেলার প্রথম সাপ্তাহিক ছুটির দিনে বাংলা একাডেমিতে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। তবে প্রতিবারের মতো এবার নেই সিসিমপুরের আয়োজন। মিনার আর মেট্রো রেল, পদ্মা সেতু, তারপরে হচ্ছে স্মৃতিসৌধ। এখানে একটি বাংলাদেশের বিনির্মল চিত্র অঙ্কন করা হয়েছে। নতুন বাংলাদেশ সম্পর্কে আঁকছি। যেদিন এসেছিলাম তখন আমি দেখেছিলাম, খুব ভালো লাগতো। এখন আমার আব্বু বলেছেন নেই, তারপর আমার খুব কষ্ট লাগে, তারপর আমি এখন বই দেখছি। এদিকে নিজেদের পছন্দ মতো বই কেনার পাশাপাশি আনন্দমুখর সময় কাটায় কচিকাচারা। বইমেলা শিশুদের বই প্রেমের পাশাপাশি সৃজনশীলতাকে আরো উজ্জীবিত করে তুলবে বলে মত অভিভাবকদের। বই পছন্দ, তারপর বিজ্ঞানের অনেক বই পছন্দ। যারা সবচেয়ে ভালো শিখতে পারে বই থেকে, যতই আমরা ফোন বা আমরা টেলিভিশন থেকে দেখি, বাচ্চারা বই থেকে সবচেয়ে ভালো শিখে এবং ওদের ইমাজিনেশন খুব ভালো হয়। এটা আমার বাচ্চাকে দিয়ে আমি বুঝেছি। এটা শিশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে শিশুদের মনন অনুযায়ী বই যোগান দিতে পেরে খুশি বিক্রেতারাও। অনেক বাচ্চারাই আসতেছে, স্টলে ঘুরতেছে, বই দেখতেছে, পছন্দ হলে আপু নিয়ে নিচ্ছে। সায়েন্স ফিকশন, গল্পের বই আর তাছাড়া এনসাইক্লোপিডিয়া, এই সব জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে আজকে। সাপ্তাহিক ছুটির দিনগুলো মেলার দুয়ার খুলে দেওয়া হয় বেলা 11টায়, চলে রাত 9টা পর্যন্ত। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে এবং নতুন পাঠক তৈরি করতে শিশু প্রহর যেন এক উজ্জ্বল আশার আলো। কচিকাচাদের হাতে বই তুলে দেওয়ার এই আনন্দ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সাহিত্যপ্রেমী করে তুলবে, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11টায় বৈঠক শুরু হয়, চলে দুপুর 1টা পর্যন্ত। বৈঠকে লন্ডন থেকে সরাসরি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ অন্য সদস্যরা। আর বিদেশে অবস্থান করায় অনলাইনে যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় 1 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে 2,63,000 মেট্রিক টন ছোলা আমদানি হচ্ছে বাংলাদেশে। শুধু জানুয়ারিতেই 97,000 মেট্রিক টন আমদানি হয়। প্রতি কেজি ছোলার দাম 90 থেকে 95 টাকায় নেমে এসেছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 2 মাস আগেও বিশ্ববাজারে অস্ট্রেলিয়ার ভালো মানের প্রতি মেট্রিক টন ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার। বর্তমানে সে ছোলার বুকিং রেট কমে দাঁড়িয়েছে 680 থেকে 700 মার্কিন ডলারে। 2 মাস আড়াই মাস আগে আমরা বিক্রি কেজি প্রতি 120 টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে 100 থেকে 95 টাকায়। এটার মূল কারণ হচ্ছে প্রতি টনে ডলার প্রতি প্রায় $200 কমেছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 2024 সালের পুরো বছরে 1,66,000 মেট্রিক টন ছোলা আমদানি হলো। চলতি বছরের জানুয়ারি মাসে এককভাবে 97,181 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। এক্ষেত্রে সিন্ডিকেট যদি না কাজ করে থাকে এবং সরকার যদি যথেষ্ট এখানে কন্ট্রোল করতে পারে, সাধারণ মানুষ খুবই রিজনেবল প্রাইসে ছোলা কিনতে পারবে বলে আমরা আশা করছি। পাইকারি পর্যায়ে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির জবা ও সূর্যমুখী ব্র্যান্ডের ছোলার দর 102 টাকা। অবশ্য এই ছোলা 1 মাস আগেও 122 টাকায় বিক্রি হতো। পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে, আমদানি হওয়ার কারণে মোটামুটি বাজার সামঞ্জস্যতা আছে, দিন দিন ছোলার দাম কমতেছে। 2 বছর আগে ডলার সংকটের মুখে অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি কমে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে টিউনিশিয়া এবং ইথিওপিয়া থেকে আনা ছোলা বাংলাদেশে 100 মার্কিন ডলার বাড়তি দরে বিক্রি করত ভারত। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া থেকে সরাসরি ছোলা আসার পরিমাণ বাড়ায় বন্ধ হয়ে গেছে ভারতের এই কৌশল। অ্যাভেলেবেল এলসি করতে পারত না গ্রুপ ইন্ডাস্ট্রি মালিক ছাড়া। বর্তমানে আল্লাহর রহমতে এখন ছোট বড় সবাই এলসি করার সুযোগটা পাচ্ছে, সেই জন্য গিয়ে অ্যাভেলেবেল এলসি হওয়ার কারণেই ছোলার বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে। রেকর্ড আমদানি হলো কৃষি পণ্য হিসেবে ছোলা আমদানিতে কোনো শুল্ক পায় না চট্টগ্রাম কাস্টম হাউস। আসন্ন রমজানে বাজারে যেমন ছোলার সংকট হবে না, তেমনি দামও থাকবে নিয়ন্ত্রণে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা প্রথম ঘোষণার পর বিশ্ব নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। তবে বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। দাবি করেন ফিলিস্তিনিদের নিরাপদ ও আধুনিক আবাসন দেওয়া হবে এবং এ কাজে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না। যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জানিয়েছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনও তাদের কাছে নেই। তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তা ভাবনা প্রয়োজন, তবে ফিলিস্তিনিদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হতে হবে এবং অন্যান্য দেশ তাদের গ্রহণে সম্মত হতে হবে। এজন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিকল্পনা যুদ্ধবিরতি চুক্তিকে ধ্বংস করবে এবং নতুন করে সংঘাত তৈরি করবে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব অপ্রয়োজনীয় এবং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বর্তমানে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যে কোনো ধরনের জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা জাতিসংঘের মানবাধিকার পরিষদের সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা বন্ধ করবে। ইসরায়েলের জেনেভায় জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন বলেছেন, এই পরিষদ শুরু থেকেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এবং এটি গণতান্ত্রিক দেশগুলোর উপর একনায়কতন্ত্রের নৈতিক শিক্ষা চাপিয়ে দিচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশ ইসরায়েলের প্রতি অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হলো। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য ও সিদ্ধান্তের জেরে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসার দিন থেকে স্বাক্ষর করে চলেছেন একের পর এক নির্বাহী আদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। আইসিসিকে যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশ ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি। এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তে অংশ নেওয়া আইসিসির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইসরায়েলকে উদ্দেশ্য করে নেওয়া আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
ট্রাম্পের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপকে বিপজ্জনক এবং যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হয়রানি, নির্যাতন এবং সম্ভাব্য গ্রেফতারের ঝুঁকিতে ফেলেছে বলে উল্লেখ করা হয়। এই ক্ষতিকর কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ কাজকে বাধাগ্রস্ত করে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। গেল নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এদিকে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল নেটওয়ার্ক কেন্দ্র করে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের আওতায় বেশ কয়েকটি কোম্পানি, জাহাজ এবং ব্যক্তি রয়েছে, যা আগে থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। এবার বিপিএল এর খবর। মেগা ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মুখোমুখি চমক দেখানো চিটাগং কিংস আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসর জুড়ে দাপট দেখানো সাউদার্ন আর্মি সমর্থকদের জন্যই জিততে চায় ট্রফি। লঞ্চে করে শিরোপা নিতে চান কীর্তনখোলা পারে। অন্যদিকে ম্যাচের আগে অনুশীলন না করা চিটাগং ভরসা রাখছে নিজ সামর্থ্যে। শেরি বাংলায় হাই ভোল্টেজ ফাইনাল শুরু আজ সন্ধ্যা 6টায়। আলোচনা সমালোচনার মাঝেই হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন। দুই অধিনায়ক নিজেরাও হয়তো জানতেন না সন্ধ্যা নাগাদ ট্রফির সামনে দাঁড়াতে হবে তাদের। তারপরেও হাস্যোজ্জ্বল তামিম ইকবাল আর মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ফরচুন বরিশালের, তবে ঘরের শত্রু বিভীষণ নয় তামিম ইকবাল। চট্টলার ছেলে, বরিশালের কাপ্তান। কর্ণফুলীপাড়ের দলটার হৃদয় ভাঙার দায়িত্বটা যে নিতে হবে তাকেই। বিপিএল এর ফাইনালে কখনোই নাহারা খান সাহেব ম্যাচটির আগের দিন দীর্ঘ সময় ব্যাটে শানও দিয়েছেন। মালান, মায়ার্স, নিশাম, নাবি, ফুলার, মোহাম্মদ আলী, এখান থেকে 4 জন বিদেশি নির্বাচনও কঠিন চ্যালেঞ্জ। তবে বরিশালের শক্তি মাঠের সমর্থন। প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফরচুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যার এত সাপোর্ট। অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে। আমরা জানি যে আমাদের কি করতে হবে। এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে। তারকার ভারে ভেঙে যাওয়া নজির হরহামেশাই দেখা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাই তো দলের সবাইকেই দায়িত্ব নিতে বললেন বরিশাল অধিনায়ক। ফাইনাল ঘিরে ভিন্ন কোনো পরিকল্পনা নেই তামিমের। ইউ ক্যান নট প্রেডিক্ট, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট অন দ্য ডে কে ভালো এক্সিকিউশন করতেছে, দ্যাটস ম্যাটার্স। সো আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে we should not do anything different। যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. অন্যদিকে টানা ম্যাচ থাকায় বিশ্রামে ছিল চিটাগং কিংস। আসর জুড়ে নানা ঘটনায় বিতর্ক এড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এক যুগ পর বিপিএল এ ফিরে নিজেদের দ্বিতীয় ফাইনালে নামবে কিংস। কোয়ালিফায়ারের মোমেন্টাম ধরে রেখে শিরোপা জিততে চায় বন্দরনগরীর দলটা। আমি আত্মবিশ্বাসী, লড়াইটা 50-50 হবে। বরিশাল শক্তিশালী দল, আমরা তাদের সমীহ করছি, তবে এত কাছে এসে হতাশা নিয়ে ফিরতে চাই না। ফাইনালের আগে দুদলের 3 দেখায় 2 বার হেরেছে চিটাগাং, কিন্তু এসব পরিসংখ্যান কে মনে রাখে? দুদলের সামনেই তাই শুধুই শেষটা রাঙানোর স্বপ্ন। বরিশালের টানা 2 নাকি চট্টলার প্রথম। কাগজে কলমের নামের ভারিক্কিতে সাউদার্ন আর্মিরা অপ্রতিরোধ্য, তবে চিটাগাং যে বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্র মেদিনী। এবারে বিপিএল শুরুর পর থেকে মাঠের বাইরে নানা নেতিবাচক কর্মকাণ্ডে জর্জরিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে মাঠের ক্রিকেট ঠিকই পেয়েছে লেটার মার্কস। অন্তত একটা জম্পেশ ফাইনালের মধ্য দিয়েই শেষ হোক তা। মাহবুব রিমন, সময় সংবাদ, সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি। জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও কার্যালয় তছনছ। অপকর্মের ফল বলছেন ছাত্র জনতা। উস্কানির কারণে দেশে বিশৃঙ্খলার দায় নিতে হবে ফ্যাসিবাদের দোসরদের, বললেন জামায়াতে আমির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ছাত্র শিবিরের শোভাযাত্রা। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।